15 জুলাই আমরা যখন দেখেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছিল কোটা সংস্কারের দাবিতে, সেদিন কিন্তু নারীরা সম্মুখ সারিতেই ছিল। সেদিন আমরা দেখেছি আপনিও সম্মুখ সারিতে ছিলেন এবং অনেক নারী শিক্ষার্থীদের উপর হামলার ঘটনা ঘটেছিল এবং আপনিও সেদিন গুরুতর হামলার শিকার হয়েছিলেন এবং আপনার একটি ছবি সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন গণমাধ্যমেও ভাইরাল হয়েছিল। আমরা সেদিনের অভিজ্ঞতা যদি আপনার কাছে একটু জানতে চাই। 15 জুলাইয়ের কথা যদি আমি শুরু করতে চাই তাহলে আমাকে শুরুতে বলতে হয় 14 জুলাই রাতের কথা। 14 জুলাই রাতে যখন আমরা শেখ হাসিনা বক্তব্যের প্রতিবাদ করতে রাত্রেবেলা আমরা হলের তালা ভেঙে বেরিয়ে আসি, তখন থেকে আসলে আন্দোলনের চেহারা বদলাতে শুরু করে। মেয়ে শিক্ষার্থীরা যে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের যে বড় অংশটা শুরু হয়েছে তখন থেকে, 14 তারিখ রাত থেকে। 14 তারিখ রাতে আমরা রাত 3টা পর্যন্ত রাজভাস্কর্যের সামনে ছিলাম। পরের দিন সকাল থেকেই আমাদের প্রোগ্রাম ছিল যে আমরা আবার কোটা সংস্কারের দাবিতে পরের দিনের কর্মসূচি ছিল। তো আমি আমার রিসার্চের কাজে একটু ক্যাম্পাসের বাইরে ছিলাম, তারপর 2টার দিকে আমি ক্যাম্পাসে এসে পৌঁছাই এবং 2টা থেকে আমি রাজভাস্কর্যের সামনে বসা ছিলাম। তো তারপরে আনুমানিক 2:45টার দিকে আমাদেরকে বলা হয়েছিল যে আমাদেরকে 71 হলে আমাদের কিছু ভাইদেরকে আটকে রাখা হয়েছে। তো আমরা যখন 14 তারিখ রাত্রেবেলাও এই ধরনের আটকে রাখা হলো এবং তারপরে আমরা মিছিল নিয়ে যাওয়ার পর ছেড়ে দেওয়া হলো, তো ওই ঘটনার প্রেক্ষিতে আমরা ডিসিশন নিলাম যে আজকেও আমরা যাব হলে মিছিল নিয়ে সবাই, দেন আমরা আমাদের ভাইদেরকে ছাড়িয়ে আনবো। তো ওই সিদ্ধান্ত থেকে যখন আমরা রাজু থেকে হল পাড়ার দিকে আসতে শুরু করি, তখন সূর্য সেন হলের সামনে আসার পরই গিয়ে আমরা দেখতে পাই যে ওইদিকে মারামারি হচ্ছে। অ্যান্ড মানে আমরা ওখানে দাঁড়িয়ে জাস্ট দেখার চেষ্টা করি যে কি হচ্ছে বা কেন মারামারি হচ্ছে। এর মধ্যেই মিছিলের সামনের দিক থেকে ধাওয়া শুরু করে, লাঠি নিয়ে ধাওয়া দেয়। আমরা দৌড়ে রেজিস্ট্রার বিল্ডিং এর সামনে দিয়ে ভিসি চত্বরের দিকে যাওয়ার চেষ্টা করি। তখন ওই সূর্য সেন হলের সামনে থাকা অবস্থায় আমরা দেখতে পাচ্ছিলাম যে আমাদের পাশ দিয়ে আহত শিক্ষার্থীদের, যাদের মাথা ফেটে গেছে, মাথা থেকে রক্ত পড়ছে, ধরে নিয়ে যাওয়া হচ্ছে হসপিটালের জন্য। তো ওই অবস্থায় ধাওয়া খেয়ে আমরা যখন আসি ভিসি চত্বরের সামনে আসার পর ওই ফাঁকা জায়গাটায় আমরা জাস্ট কিছু সময় দাঁড়ানোর চেষ্টা করি, যে এখানে আমরা দাঁড়িয়ে জাস্ট ওদের মানে বিপক্ষে কিছু বলতে গেলেও তো আমাদেরকে জায়গা দরকার, সেই জায়গা থেকে আমরা ওইখানে দাঁড়ানো ছিলাম। এর মধ্যে হঠাৎ করে যখন ওই বাসগুলো, ওইখানে 3টা বাস দাঁড়ানো ছিল, আমরা বাসের আশেপাশে ছিলাম, ছাত্রলীগের লোকজন ওইখানে ধাওয়া করে। মেয়েরা আমরা যারা ছিলাম তারা জাস্ট প্রোটেকশনের জন্য ওই বাসগুলোর আড়ালে যাওয়ার চেষ্টা করি। তো আমরা যখন ওইখানে পালাতে যাই তখন ছাত্রলীগের নেতাকর্মীরা ওই পুরো বাসের 3 দিক থেকে ঘিরে ধরে অ্যান্ড এলোপাথারি ইট ফেকা শুরু করে। বাইরের দিকে 2-4 জন ভাইয়ারা যারা ছিল আমাদেরকে প্রোটেক্ট করার জন্য, তাদেরকে মারতে শুরু করে লাঠি দিয়ে, কারণ তারা আমাদেরকে প্রোটেক্ট করতেছিল। তো যখন ওই ভিড়ের মধ্যে দাঁড়ানো ছিলাম, হঠাৎ করে একটা ইট আমার মুখের উপরে আইসা পড়ে। তখন আমার বাড়ি খেয়ে চোখের নিচটাতে আহত হয় এবং আমার চশমা ভেঙে যায়। কিন্তু ওই জায়গাটাতে এতটাই কনজেস্টেড একটা এরিয়া ছিল যে আমি যে আমার নিজের হাত দিয়ে দেখবো আমার মুখে কোথায় কেটে গেছে, কি হয়েছে, আমি ওটা পারতেছিলাম না। এর মধ্যে যখন ওই পাশের দিকে ভাইয়ারা মায়ের খেতে খেতে পড়ে গেছে, তারা আমাদেরকে প্রোটেক্ট করতে পারতেছে না, তখন মেয়েরা ওইখান থেকে পালানো শুরু করে, দৌড়ে আসা শুরু করে। আর ওরা জাস্ট লাঠি নিয়ে এক এক জনের পর এক একজন দাঁড়ানো ছিল, যে বের হবে তাকে মারবে। এন্ড ওই জায়গা থেকে যে আমি পালাবো সুস্থভাবে আর কোনো মারি না খেয়ে, সেটা আমার পক্ষে সম্ভব ছিল না, কারণ আমার অলরেডি চোখের একটা চশমার একটা কাজ ভাঙা, আমি দেখতে পারছি না, আমি চশমা ছাড়া দেখতে পাই না। তো আমাকে স্রোতের সাথে যেতে হচ্ছিল, সবাই যেদিকে যাচ্ছে আমিও যাচ্ছিলাম। তো সবাইকে ওখানে মারতেছে। আমার সামনে যখন আমি পালানোর জন্য ভাবতেছি, আমার সামনে আমি দেখতে পারতেছি 2টা মেয়ে ছিল, ওরা পালাইতে চাইতেছে, একটা লোক মোটা একটা লাঠি নিয়ে ওদেরকে মারতেছেন, বলছে আর কোনোদিন আন্দোলনে আসবি তোরা, আর কোনোদিন আসবি? এই ওরা যদি হ্যাঁ বলতেছে, মারতেছে, না বলা পর্যন্ত ওরা মারতে থাকবে। ওইখান থেকে কাউকে না মেরে ওরা বের করতে দিবে না, সবাইকে জাস্ট আন্দোলন থেকে ফিরাই দেওয়ার যে একটা প্রচন্ড চেষ্টা। আমি কোন রকমে ওই জায়গা থেকে দৌড়ায় জহু হলের সামনে চলে যাই। পরে এই আন্দোলনের কয়েকজন ভাইয়া আমাকে রিক্সায় তুলে ঢাকা মেডিকেলে পাঠিয়ে দিচ্ছিল। তো ঢাকা মেডিকেলে যাওয়ার পরও আমি যখন ঢাকা মেডিকেলে অবস্থান করছি, আমি দেখছি যে আমার আশেপাশে আমার পরিচিত মানুষজন গুলাই হয়তো পড়ে রয়েছে, এক একজন ব্যথায় কাতরাচ্ছে, রক্ত পড়তেছে, হয়তো মেয়েদের ওড়না দিয়ে ভাইদের মাথা বাঁধা যাতে রক্ত না পড়ে, এইরকম একটা অবস্থা। ছাত্রলীগের সবার চোখে মুখে যে পরিমাণ হিংস্রতা ছিল, ওরা মানুষ হিসেবে আমাদেরকে দেখতেছিল না, মেয়ে হিসেবে তো দূরের কথা।
ওদের কাছে মানে কোনো হিংস্র প্রাণী যেভাবে আক্রমণ করে, শুধু ক্ষতি করার উদ্দেশ্যেই আক্রমণ করা, ওরা জাস্ট ওইভাবে ওই সময় আক্রমণ করতেছিল। কে ব্যথা পাচ্ছে, কার কি হচ্ছে, কার কি ক্ষতি হবে, কার কোথায় লাগবে বাড়ি, এটা ওরা হিসাব করতেছিল না। তারপরে হচ্ছে যখন হসপিটালে মানুষ চিকিৎসা নিতে গেছে, হসপিটাল তো আমাদের জন্য স্যাক্রেড প্লেস হওয়ার কথা ছিল, সেই জায়গাটাতেও হচ্ছে ওরা গিয়ে আক্রমণ করতেছে। কে সুস্থ হবে, কে বাঁচবে, কে মারা যাবে, কিচ্ছু না। আমরা দেখছিলাম যে আপনাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হচ্ছিল। সেদিন আসলে হাসপাতালের পরিস্থিতি কেমন ছিল? সেদিন হাসপাতালে নেওয়ার পরে চিকিৎসা ব্যবস্থা কেমন ছিল? পরবর্তী আপনার যে পরিস্থিতি তৈরি হয়েছিল সেই ক্ষেত্রে আপনার মেন্টাল সিচুয়েশন কেমন ছিল সেটা যদি আমাদের সাথে একটু শেয়ার করতেন। আমাকে হচ্ছে এখানে থেকে যখন ভাইয়ারা রিক্সায় করে নিয়ে যাচ্ছিল, আমার পাশে হচ্ছে রায়হান ভাইয়া বসেছিল। আমরা দুইজনই হচ্ছে রক্তাক্ত, আমার মুখ থেকে রক্ত পড়তেছে, ভাইয়ার মাথা থেকে রক্ত পড়তেছে। আমাদের দুইজনকে যে ওখানে নিয়ে যাবে হসপিটালে নিয়ে গিয়ে, তো আমরা, আমাদের কারো সেন্স নাই, আমাদেরকে তো ধরে নিয়ে যাওয়া লাগবে, ওই মানুষগুলো ছিল না। তো আমরা যখন হসপিটালে যাই, আমাদের আশেপাশে আমাদের ভাইরাই রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে, আমার মুখ থেকে বারবার রক্ত পড়তেছে, ডাক্তার এসে বা জাস্ট মেডিসিন দিয়ে যাচ্ছে আমার রক্ত পড়া যাতে বন্ধ হয়। তো অপারেশন থিয়েটারে নিয়ে যাবে, এতগুলো মানুষের একসাথে অপারেশন করা ওদের পক্ষে সম্ভব না। এরকম অবস্থায় হচ্ছে আমি বসে রয়েছি, বারবার হচ্ছে আমার ফ্রেন্ডরা খোঁজ নিচ্ছে যে কখন নিতে পারবে, মুখ থেকে বারবার ডাক্তাররা ওষুধ দিয়ে রক্ত বন্ধ করতেছে। তারপরে হচ্ছে এক পর্যায়ে আমাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। অপারেশন থিয়েটারের মধ্যে আমার সামনে হচ্ছে ঢাকা কলেজের এক আহত, ওর হচ্ছে অপারেশন হচ্ছিল, আমি পাশে বসেছিলাম যে পরের সিরিয়াল আমার। আমাকে অপারেশনের ভিতরে, থিয়েটারের ভিতরেই বসা লাগছে, এত বাজে অবস্থা ছিল। চোখের নিচের অংশটা হচ্ছে পুরো ক্ষত হয়ে যায়, এই জায়গায় একটা গভীর ক্ষত ছিল। তারপরে যখন হচ্ছে নিয়ে যাচ্ছে আমাকে, সবাই হচ্ছে বুঝতে পারছিল যে আঘাতটা আমার আসলে চোখে লাগছে নাকি আমার মুখের কোনো একটা জায়গাতে আঘাত, এতটাই বাজে অবস্থায় ওই আঘাতটা লাগছে। আর শারীরিক আঘাত তো আছে, সেটা তো আমার কাছে মেইন ইস্যু ছিল না, কারণ আমার যেই জায়গাটা থেকে রক্ত পড়ছে আমার মেইন প্রায়োরিটি ছিল ওটা। তারপর যখন ডাক্তারদের কাছে নিয়ে যাওয়া হয়, ডাক্তাররা হচ্ছে মানে শুরুতে দেখেই বলছে যে এটার অপারেশন লাগবে, এটা সেলাই ছাড়া কোনোদিন মুখ ভালো হবে না। 6টা সেলাই লাগে, সেলাইটা দিতেও হচ্ছে ডাক্তারদের অনেক অসুবিধা হচ্ছিল, কারণ আমার চোখের নিচে যে পাতাটা ওটা হচ্ছে টেনে ধরে তারপর ওদের অপারেশন করতে হচ্ছিল, যেটা হচ্ছে ওদের সময় এবং পরিস্থিতির কারণে অনেক টাফ হয়ে যাচ্ছিল। তো পরে যখন ওইখানে বসা, আমার ফ্রেন্ডরা এসে বলছে যে তাড়াতাড়ি কর, কারণ হচ্ছে এখানে আক্রমণ হবে, ঢাকা মেডিকেলের দিকে ছাত্রলীগের লোকরা আসতেছে। তো আমি তো অপারেশন, ওইখান থেকে অপারেশন না হওয়া পর্যন্ত আসতে পারতেছি না। তো তারপরে কোন রকম ওইখানে অপারেশন হওয়ার পরে ডাক্তাররা হচ্ছে আমাকে বলে যে আপনি 5 মিনিট বসেন তারপরে যান, কারণ না হলে হয়তো মাথা ঘুরাবে, দাঁড়াতে পারবেন না। কিন্তু ওইখানে 5 মিনিট আমি বসতে পারিনি। আমি অপারেশন থিয়েটার থেকে বের হয়ে সাথে সাথে ফ্রেন্ডদের সাথে হচ্ছে রিক্সায় করে ওইখান থেকে বের হই। মেডিকেলের গেট থেকে আমি যেই মুহূর্তে রিক্সা নিয়ে বের হচ্ছি, ওই সময় আমি দেখি যে ছাত্রলীগের লোকরা এগিয়ে যাচ্ছে। মানে আমি যদি আর 2টা মিনিট দেরি করতাম, আমি ওই ঢাকা মেডিকেলে আরেকবার মাইর খাওয়া লাগতো আমার। এই সেলাই, মুখে সেলাই দেওয়া অবস্থায় যদি আরেকবার আমি মাইর খেতাম, আমার পক্ষে হয়তো ওই জিনিসটা নেওয়া সম্ভব হতো না ওই দিন। 15 জুলাইয়ের সেই ভয়াল স্মৃতি আজও আপনাকে তাড়া করে বেড়ায় কিনা? সুস্থ স্বাভাবিক জীবনে ফিরতে পেরেছেন কি? এখনো কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে বিভিন্ন ক্ষেত্রে আমার নাম তুলে আনার চেষ্টা করে, আমার হয়তো কথা বা আমার বক্তব্যকে তারা হচ্ছে ভিন্ন অ্যাঙ্গেলে বলার চেষ্টা করে, বা আমার রাজনৈতিক পরিচয় আনার চেষ্টা করে। এই জিনিসগুলো তো এখনো আমাকে ফেস করতে হচ্ছে কোনো না কোনো ভাবে। আন্দোলন পরবর্তী সময়ে স্টেক হোল্ডারদের থেকে আমি যেই সাপোর্টটা পেয়েছি, দুঃখজনকভাবে সেই সাপোর্টটা আমি আমার ইউনিভার্সিটি বা আমার দেশের থেকে আমি পাইনি। এই আন্দোলন পরবর্তী সময়ে হচ্ছে যখন আমার ফাইনাল পরীক্ষা চলে, তখন হচ্ছে এই যে মেন্টাল স্ট্রেসটার মধ্যে দিয়ে গিয়েছি, এর মধ্যেও হচ্ছে গিয়ে আমাকে পরীক্ষা দিতে হয়েছে, এন্ড যার ফলাফল আসলে আমার রেজাল্টে পড়েছে। বা এই ইউনিভার্সিটি থেকেও যে হচ্ছে কোনো ধরনের পরিচয় এখনো পর্যন্ত কিন্তু আমরা পাইনি, আমাদের কিন্তু এখনো কোনো লিস্ট ইউনিভার্সিটি থেকে দেওয়া হয়নি। এই আন্দোলনে যোগদানের মেইন জায়গা যেটা ছিল, আমি বলবো যে নিজের মধ্যে যে ন্যায়বোধ থেকে, যে একটা জিনিস অন্যায় হচ্ছে। 2018 সালে একবার হচ্ছে এই কোটা আন্দোলন নিয়ে আন্দোলন হয়েছে, তখনও এই মারামারির সিনারিও হয়েছে, কিন্তু তারপরও হচ্ছে পরবর্তীতে এই জিনিসটা আবার রিপিট হচ্ছে। তো আমাদের সবারই ওই জিনিসটা মনে হয়েছিল যে এই জায়গায় যদি আমরা শক্তভাবে প্রতিবাদ না করি, অন্যায় বারবার হবে, আমরা হয়তো এই 2-1 জন কথা বলবো, 2-1 জনের কথা বন্ধ করে দেওয়া হবে, কিন্তু অন্যায় চলতে থাকবে। তো ওই জায়গা থেকে আমরা সবাই আন্দোলনে যোগ দিয়েছিলাম যে সবাই এক হলে কোনোদিন অন্যায় চলতে পারবে না।